ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকের ভিডিওটা ফিফথ সেমিস্টারের CC12-এর যে পেপারটি আছে তাই সেটি নিয়ে। তোমরা জানো তোমরা সকলে আজকে CC12-এর এক্সামটি দিয়ে এসেছো। তোমাদের CC12-এর এক্সামের কী কোশ্চেন এসেছিলো এবং শর্ট কোশ্চেনের অ্যান্সার সহ এবং লং কোশ্চেনের সাজেশানের প্রমাণ সহ আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই তোমরা কে কী লিখে এসেছো এবং কেমন কি পরীক্ষা দিয়ে এসেছো সবাই আমাকে কমেন্টস করে জানাও, এবং কোন কোন শর্ট কোশ্চেনগুলো তোমরা ঠিক করতে পেরেছো আমি ভিডিওর মাধ্যমে শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো বলে দেবো। তোমরা অবশ্যই খাতায় দেখে মিলিয়ে নিও, ঠিক আছে? তাই আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের 1 নম্বর দাগের টোটাল মোট 15টি প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন, এবং 15টিই তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। শর্ট প্রশ্নের অ্যান্সারগুলি আমি বলছি। দেখো, প্রথম যে প্রশ্নটি ছিল, মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন? তার উত্তরটি কী হবে? এর অ্যান্সারটি হবে মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেনটি দেখো কী রয়েছে। দ্বিতীয় কোশ্চেনটি রয়েছে, বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব কে ছিলেন? বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব ছিলেন সুজা উদ্দৌলা। কেমন? 3 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, কত সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে 1792 সালে। তারপরে দেখো কী প্রশ্ন রয়েছে ঘয়ের দাগের, প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে? ভালো করে দেখো প্রশ্নটা, কোন দেশীয় রাজ্য চাওয়া হয়েছে? অ্যান্সারটি হবে কিন্তু হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 6 দাগের প্রশ্ন দেখো কী রয়েছে, হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো। হিতবাদী মতের অনুসারী ইংরেজ প্রশাসক উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? বাংলার প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। বরকত দাগের প্রশ্নটি দেখো কী রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সারটি হবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন। ভালো করে শুনবে তোমরা, মেট্রোপলিটন ইনস্টিটিউশন। তোমরা কেউ যদি বিদ্যাসাগর কলেজ লেখো সেটাও ঠিক হবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় 1802 সালে। 9 দাগের প্রশ্ন দেখো কী রয়েছে, বাংলায় কার নেতৃত্বে ওহাবি আন্দোলনের সূত্রপাত হয়? বাংলায় ওহাবি আন্দোলনের সূত্রপাত ঘটে তিতুমিরের নীতিতে কিংবা মীর নিসার আলী, ঠিক আছে, যার প্রকৃত নাম মীর নিসার আলী। 6 দাগের প্রশ্ন দেখো কী রয়েছে, দামিনী কোহ কথার অর্থ কী? দামিনী কোহ বলতে বোঝায়, অর্থাৎ দামিনী কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা আদি বাসভূমি ছেড়ে রাজমহল পার্বত্য অঞ্চল সহ মুর্শিদাবাদের কিছু অংশে বসবাস শুরু করেন। এই অঞ্চলটি দামিনী কোহ নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি দেখো, একটা গ্রন্থের নাম চাওয়া হয়েছে, দ্য পিজান্ট অ্যান্ড দ্য রাজ। দ্য পিজান্ট অ্যান্ড দ্য রাজ বইটির রচয়িতা হচ্ছে এরিক স্টোকস, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নটি দেখো 9 দাগের প্রশ্নটি হচ্ছে, নানা সাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন? নানা সাহেব যে পেশোয়ার দত্তক পুত্র ছিলেন তিনি হলেন দ্বিতীয় বাজিরাও, ঠিক আছে? লাস্ট শর্ট প্রশ্ন যেটি ছিল খুবই সহজ প্রশ্ন, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তোমরা সকলেই জানো, অ্যান্সারটি হবে দ্বিতীয় বাহাদুর শাহ। এই গেল তোমাদের 1 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বর যে প্রশ্নগুলি ছিল দেখো, এবং কোন প্রশ্নগুলি কমন এসেছিলো আমি তাও বলে দেবো। আমার যদি লাস্ট মিনিট সাজেশান তোমরা ফলো করো সেখান থেকেই সব প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। 2 দাগের 1 প্রশ্ন যেটি রয়েছে, প্রাচ্যবাদ বলতে কী বোঝো কিংবা প্রাচ্যবাদ কী, এটি আমি সাজেশানে দিয়েছিলাম, ঠিক আছে? এটা আমার কমনের মধ্যে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, এটা আমি সাজেশানে দিইনি, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল? 5 নম্বরের গয়ের দাগে যে প্রশ্নটি ছিল সেটি দেখো, অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য কী? এই প্রশ্নটি আমি আমাদের সাজেশানের মধ্যে দিয়েছিলাম।
আমি বলেছিলাম তোমাদের হয় অধীনতামূলক মিত্রতা কিংবা সত্যবিলোপ, এই দুটির মধ্যে একটা আসবে। অধীনতামূলক কিন্তু এসে গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও আমি সাজেশনে দিয়েছিলাম। তারপর প্রশ্নটি দেখো কি রয়েছে, 1813 চার্টার অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো। এটি আমি তোমার সাজেশনে দিইনি। তারপর দেখো কি প্রশ্ন রয়েছে, নব্যবঙ্গ বলতে কি বোঝায়, তাদের লক্ষ্য কী ছিল, এটিও আমাদের সাজেশনের মধ্যে ছিল। 6 দাগের প্রশ্নটি দেখো, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন? ঠিক আছে। এর বর্গজ দাগের প্রশ্নটি দেখো, মহারানী ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। এই গেল তোমাদের 5 নম্বরের প্রশ্ন। তোমাদের 5 নম্বরের প্রশ্ন 8টির মধ্যে কিন্তু 4টি অ্যাটেন্ড করতে হয়। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো যেগুলি রয়েছে, 10 নম্বরের প্রশ্ন যেগুলি এসেছে, প্রথম প্রশ্ন ভিভিআই আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে অষ্টাদশ শতক কি ভারত ইতিহাসের গতিময় যুগ ছিল। আমি তোমাদের এই প্রশ্নটি সাজেশনে দিয়েছিলাম এবং বলেওছিলাম এই প্রশ্নটি আসবেই, এসে গেছে কিন্তু। পরবর্তী প্রশ্নটি দেখো, 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা বিষয়ে সরকারি নীতি কী ছিল, এটি আমি তোমাদের সাজেশনে কিন্তু দিইনি। পরবর্তী প্রশ্ন দেখো, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কীভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল, এটিও কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম। তারপরে দেখো, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কীভাবে প্রভাব ফেলেছিল, এটিও সাজেশনের মধ্যে ছিল। 29 প্রশ্নটি, অবশিল্পায়ন কীভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল, এটিও কিন্তু সাজেশনে ছিল। লাস্ট প্রশ্ন 10 নম্বর যেটি রয়েছে, 1857 সালে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এটিও কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম এবং বলেওছিলাম এই প্রশ্নটি আসার চান্স খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে 6টি প্রশ্নের মধ্যে কিন্তু 5টি প্রশ্নই আমার সাজেশনে ছিল। এইবারে ইংলিশ ভার্সানটা দেখাচ্ছি, তোমরা যারা ইংলিশ ভার্সান রয়েছে তোমরা প্রশ্নটি দেখাচ্ছি, দেখে নাও।